This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধু নাম নয়, ছবিও। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের নাম আর ছবি দুটোই তো জাস্ট মুছে ফেলা হয়েছে। মুজিবের ছবি এবং নাম মুছতে রীতিমতো জেসিবি ভাড়া করা হয়েছিল, জানেন তো। একেবারে রং তুলি সব কিনে টিনে তারপর সেই কাজকর্মগুলো হয়েছে। এবার নামটা লেখার এবং নামটা মোছার এর জন্য লোক ভাড়া করা হয়েছিল কিনা জানা নেই, কিন্তু ছবিতে যেটুকুনি দেখেছি তাতে ওই জেসিবির মাথায় চড়ে ওই চটপট মুজিবের নামের ওপর রঙের পোচ টোচ মেরে সেখানে ওসমান হাদির নাম লিখে দেওয়া হয়েছে। ছবিতে যেটা ধরা পড়েনি সেটা কি বলুন তো, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেলের ভেতরে যেখানে শেখ মুজিবের মুরাল ছিল সেই মুরালেও আলকাতরার পোচ পড়েছে, বদলে সেখানেও ওই হাদিরই একটা মুরাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই ঘটনা ঘটেছে ওই মেয়েদের হোস্টেলও। সেখানে ওই মুজিবের স্ত্রী ফাজিল্লাতুন্নেচার নামে একটা জায়গা ছিল, সেটাকে মুছে ফেলা হয়েছে। বাংলাদেশে দেখুন এই ট্রেন্ডটা, এটা তো নতুন কিছু নয়, এটা আমরা দেখেছি ওই গত বছর যখন জুলাই বিপ্লবটা দেখলাম, মানে যখন ওই জামাতি এবং মৌলবাদীদের নিয়ন্ত্রিত তথাকথিত ছাত্র আন্দোলনটা হলো, যেটাকে অনেকে আবার স্বাধীনতা সংগ্রাম অবধি বলে ফেলেছেন আর কি, যার জেরে ওই শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হয়। সেই আন্দোলনের পর থেকেই তো বাংলাদেশের যেখানে যেখানে শেখ মুজিবের যত স্মৃতি আছে, ফলক আছে, ছবি আছে, মূর্তি আছে, সব হয় মুছে দেওয়া হয়েছে অথবা ভেঙে ফেলা হয়েছে। দেখেছি তো আমরা সেগুলো। এমনকি বাংলাদেশের যে টাকায় মুজিবের ছবি ছিল সেই সবও তো মাস সাতেক আগে বদলে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। আর তারপরেও এতদিন যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু আর তার স্ত্রীর নামে একটা হোস্টেল ছিল বা সেই হোস্টেলে তাদের ছবি ছিল, এটাই তো বিরাট ব্যাপার। আমার কি ধারণা জানেন, এর জন্য মুজিব আর তার স্ত্রী ওই কবর থেকে ইউনূসকে ধন্যবাদ দিতে পারেন, এতদিন রাখেছেন। এটা তো রাখার কথা নয়। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মুখে যাই বলুক না কেন, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোই তো বলছে এগুলো সবই আসলে একটা সুনির্দিষ্ট কারণে হচ্ছে। কেন? এটা আপাত দৃষ্টিতে যেরকম মনে হচ্ছে শেখ হাসিনার জন্য শেখ মুজিবের ওপর রাগ, ব্যাপারটা একদম সেরকম না। ওখানকার সংবাদ মাধ্যমগুলো কি বলছে জানেন, ওই মুক্তিযুদ্ধের ইতিহাস মানে একদম ভুলে যেতেই এবং তাতে যে ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই ইতিহাসটাকে একদম মুছে ফেলতেই মুজিবের শেষ স্মৃতিফলকগুলো নানা অজুহাতে মুছে দিচ্ছে সে দেশের সরকার। না থাকলে কী হবে? আরে যে ছবি নেই, যদি মুক্তিযুদ্ধই না থাকে তাহলে ভারতে আর সেখানে সাহায্য করার প্রসঙ্গটা আসবে কোত্থেকে? এটাই একদম গোড়ার থেকে বদলে দেওয়ার একটা চেষ্টা আর কি। আসলে যে সরকারটা অফ দ্য মৌলবাদী, বাই দ্য মৌলবাদী এবং ফর দ্য মৌলবাদী, মানে সবটাই মৌলবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত, সেই সরকারটা তাদের নিজেদের দেশের জাতির পিতাকে মুছে দিয়ে ৭১-এর আগের অবস্থা যে ফিরিয়ে আনতে চাইবে, আবার পূর্ব পাকিস্তান হতে চাইবে, সেটাই তো স্বাভাবিক। হয়তো মৌলবাদীদের মনে হচ্ছে যে কম্পিউটারে যদি ওই একটা কোথাও গিয়ে Ctrl+Z থাকে, মানে আন্ডু করে দেওয়ার একটা অপশানস থাকে, তাহলে সেটা তাদের কেন থাকবে না? তারা সব কিছু করে দিতে পারেন, ইতিহাস মুছে দিতে পারেন এবং সবথেকে বড় কথা ইতিহাস বদলে দিতে পারেন। এবার কথা হচ্ছে, পাকিস্তান হতে চাইলে তো শুধু মৌলবাদকে প্রশ্রয় দিলে হবে না, গোড়ামিকে প্রশ্রয় দিলে হবে না, এটা ব্যর্থ রাষ্ট্র হয়ে উঠতে হবে, তাই না? তবে না পাকিস্তান হওয়া যাবে। এবার সেটার জন্য অবশ্য চেষ্টার কোনো কসুর করছে না এই বাংলাদেশ। দেখুন, যে দেশ আপাতত কিছু ধর্মান্ধ মব মানে জনগোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত হয়, সে দেশ তার সর্বনাশের পথে যে এগিয়ে গেছে এটা বুঝে নিতে আমাদের কোনো অসুবিধা নেই। এবং যেভাবে পরপর ঘটনাগুলো ওখানে ঘটছে তাতে ওই দেশটা যে ওই উন্মত্ত জনতার দ্বারা পরিচালিত হচ্ছে, কিছু ধর্মান্ধ মৌলবাদীর দ্বারা পরিচালিত হচ্ছে, সেটা বুঝতেও তো কোনো অসুবিধা হচ্ছে না। সুতরাং সর্বনাশের বিশেষ বাকি নেই, সেটা আমরা বুঝে গেছি। সেটা প্রত্যেক দিন একটু একটু করে বাংলাদেশ প্রমাণ করছে।
ব্যর্থ রাষ্ট্র হওয়ার জন্য যা যা করার দরকার সব করছে। এবার এটার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস করতে হবে, পাকিস্তান হতে গেলে ওই পাকিস্তানের মতো করে ছুতো নাতায় ভারতকে বদনাম করতে হবে, ভারতকে হিংসে করতে হবে এবং ভারতের ক্ষতি করার চেষ্টা করতে হবে। সেটাও কিন্তু বাংলাদেশিরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে কতটা সুনির্দিষ্টভাবে ভারত বিরোধী একটা বক্তব্য সবাই মিলে দিয়ে যাচ্ছেন এবং এই চরম শোকের সময়ও, এবং সেটা পুরোপুরি মিথ্যেকে আশ্রয় করে। কি বদনাম দেওয়া হচ্ছে? বদনাম নম্বর 1, ভারত আর আওয়ামী লীগ মিলে নাকি হাদিকে খুন করেছে। আর বদনাম নম্বর 2, হাদির হত্যাকারীরা সব ভারতে পালিয়ে গেছে, ভারতে নাকি আশ্রয় নিয়েছে। এবার দেখুন, দ্বিতীয় অভিযোগটা যে সবৈব মিথ্যা, তার যে কোনো বাস্তব ভিত্তি নেই, অন্তত তদন্তে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, এটা তো বাংলাদেশের পুলিশই বলে দিচ্ছে। আমাদের আর কষ্ট করে কিছু বলতে হচ্ছে না। যে কথাগুলো এক্ষেত্রে না বললেই নয়, সেটা কি? দেখুন, হাদি চরম ভারত বিদ্বেষী ছিল, তার মানে হাদি অকৃতজ্ঞ ছিল, এটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। সত্যি তো আমাদের দেশ তাদের মুক্তিযুদ্ধে যে একটা বিরাট সহায়তা দিয়েছিল, এটা আজকে বারবার বলতে হচ্ছে, তার কারণ ওরা এই ইতিহাসটা ভুলে যাওয়ার চেষ্টা করছে। তার বদলে কি করছে? হাদি আমাদের দেশের মানচিত্র বিকৃত করেছিল, হাদি আমাদের দেশের মানচিত্র বিকৃত করবে, আমরা তাকে মাথায় তুলে পুজো করব, এটা কখনো হতে পারে না। কিন্তু সেজন্যে এমন সে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ লোক হয়ে যেতে পারে না যে ভারতকে হাদিকে খুন করতে লোক ভাড়া করতে হবে। এটা কখনো বিশ্বাসযোগ্য? আর ভারত যখন ঠিক করেছিল ওই পাকিস্তানের ভেতরের ওই যারা ভারতের ক্ষতি করছিল সেই জঙ্গি গোষ্ঠীগুলোকে নিকেশ করবে, ভারত সীমান্ত পার না করেই সেটা বলে কয়ে ঘোষণা করেছে। কে হাদি যে তার জন্য ভারতকে বাড়তি উদ্যোগ নিতে হবে? আর একজন হাদি তো না, ও দেশে তো প্রত্যেকেই এখন হাদি হয়ে গেছে। ভারত তো কাউকে কিচ্ছু করছে না। দেখুন, বাংলাদেশে তো ইউনূস সহ অনেকেই বিভিন্ন পদের বিভিন্ন লোক ভারতের উত্তর পূর্বাঞ্চলের দিকে কুদৃষ্টি দিয়েছে। আরেকজন দেখছিলাম বলছিলেন যে তার লক্ষ্য হচ্ছে উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গ, তার কারণ এরা নাকি মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল। ভাবা যায়, একদিকে মুক্তিযুদ্ধকে মানছে, অন্যদিকে ভারতকে টুকরো টুকরো করার কথা ভাবছে। কি অদ্ভুত মানসিকতা! একটা অদ্ভুত ধর্মান্ধ এবং অন্ধ জাতিতে পরিণত হচ্ছে বাংলাদেশ। এটা বলতে খারাপ লাগছে, কারণ ভাষা এক, হয়তো সংস্কৃতি এক ছিল, এখন আর নেই। কারণ যে নারকীয় কাণ্ড তারা ঘটিয়েছে, তারপর তাদের বাঙালি বলে ভাবতে তো অসুবিধে হচ্ছে। এবার দেখুন, তাহলে এই প্রশ্নগুলো তো উঠবে যে ভারতের যদি মাথা ব্যথা না থেকে থাকে, তাহলে হাদিকে হত্যাটা কে করলো? উত্তরটা সম্ভবত ওই হাদির বোনের কথাতেই লুকিয়ে রয়েছে, জানেন তো। হাদিকে খুন করে নির্বাচন প্রক্রিয়া বানচাল করার চেষ্টা হচ্ছে বলে হাদির বোন দাবি করেছে। এবার বাংলাদেশে ভোট নিয়ে গড়িবসি কে করছে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। খালেদা জিয়ার বিএনপি এই ডিসেম্বর মাসেই ভোট চেয়েছিল, তারা তৈরি ছিল, কিন্তু ইউনূসের ঘনিষ্ঠ ছাত্র নেতাদের যারা একটা সংগঠন তৈরি করে ফেলেছে, পার্টি তৈরি করে ফেলেছে, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি, আর তার পেছন থেকে যারা সহযোগী জামাতিরা, তারা তৈরি ছিল না। তাই ইউনূস ডিসেম্বরে ভোট করতে রাজি হননি। এবার ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হলেও বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি বা জামাতিরা যে তৈরি হয়েছে, তার কি খুব গ্যারান্টি আছে? নাকি এখনও তাদের মনে হচ্ছে ভোট হলে হয়তো বিএনপির পাল্লাই ভারী হয়ে যাবে? সরকারের হাত মাথার ওপর আছে, ইউনূসের এই হাত মাথার ওপর আছে, সেই জন্য হয়তো এই ধর্মান্ধরা এখন বেশি তরপাচ্ছে। কিন্তু হাতটা না থাকলে তাহলে যে বিরাট সমস্যা হবে, সেটা হাসিনার সময় টের পেয়েছিল, এখনও হয়তো তারা টের পাবে বলে আশঙ্কা করছে বিএনপির সময়। কারণ বিএনপি যদি ক্ষমতায় কোনোভাবে চলে আসে, তাহলে তো তারা একটা গণতান্ত্রিক সরকার তৈরি করার দিকেই চিন্তা ভাবনা করবে। কারণ রাজনৈতিকভাবে এটা আরও বেশি করে তারা সম্ভবত এদের এই সাম্প্রতিককালের কাণ্ড কারখানা দেখে বুঝে গেছে, সমস্ত রাজনৈতিক দলই বুঝে গেছে যে যদি রাজনৈতিক দলগুলোকে টিকে থাকতে হয়, তাহলে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হবে।
না হলে এই ধর্মান্ধ মৌলবাদীরা চারপাশ লুটে পুটে খাবে, এবং সব থেকে বড় কথা, সবার আগে গণতন্ত্রকে টুকরো টুকরো করে ফেলে দেবে। ওরা ভারতকে টুকরো করার কথা ভাবছে, আগে নিজেদের টুকরো করছে। সুতরাং বুঝতে পারছেন, যদি তৈরি না হয়েই থাকে এবং যদি মানুষের, বাংলাদেশের এখনও সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন ওই বিএনপির দিকে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে, তাহলে ভোট পিছলে সব থেকে বেশি লাভ তো ওই জামাত আর নাগরিক পার্টি। যত সময় পাবে তত বেশি ডালপালা মেলতে পারবে, তত বেশি রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করে দিতে পারবে। হাদির শেষকৃত্যে যতই তার বোন ভারতের বিরুদ্ধে অভিযোগ করুক, শেখ হাসিনা কিন্তু ঘরের শত্রুদেরই এই হাদির মৃত্যুর জন্য সন্দেহ করছেন। এই বিএনপি, জামাত জোট, তারপরে এনসিপি পার্টি, আরো নানা ধরনের অনেক পার্টি নতুন গজিয়েছে। তারা নির্বাচন করবে। আওয়ামী লীগকে তো তারা নিষিদ্ধ করে দিচ্ছে ইউনূস। এই ইলেকশন করতে যেই মানে ঢাকা 8 সিটে কে প্রার্থী, সেই ইনকিলাব মঞ্চ, ইনকিলাবটা কিন্তু ভারতীয় স্লোগান, এটা বোধহয় তারা জানে কিনা। যা হোক, সেই ইনকিলাব মঞ্চ, তার নেতা, ওদিকে জামাতের এক নেতা, সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছে, কাজে সেও ইলেকশন করবে। বিএনপির একজন, এরা সবাই ইলেকশন করতে যে এই হাদিয়ে তারাই গুলি করে। কারণ ওইভাবে টার্গেট করে মাথায় গুলি করা, জামাত যাদেরকে ট্রেনিং করা নিয়ে আসছে পাকিস্তান থেকে, বা এই বিএনপি, হিজবুত তাহরীর, এরা ছাড়া আর কেউ ওভাবে গুলি করতে পারে না। দেখুন, শেখ হাসিনা পরিষ্কারভাবে বলছেন, হাদিকে হত্যা করলে যদি ভোট পেছোয়, তাহলে হাদিকে আর কেউ নয়, হত্যা করেছে ওই জামাত যাদের পাকিস্তান থেকে ট্রেনিং দিয়ে নিয়ে এসছে, সেই ভাড়াটে বা প্রশিক্ষিত খুনিরা অথবা নাগরিক পার্টি। হাদি তাদের কেউ নয়। যদিও সে হাদি হাসিনা বিরোধী লড়াইয়ের মুখ ছিল, ভারত বিরোধী লড়াইয়েও ছিল, কিন্তু তারপরেও তো হাদি ওই নাগরিক পার্টি বা জামাতিদের কেউ ছিল না। হাদি নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছিল, এবং শুধু তাই নয়, জিতলে সংসদে অন্য দলগুলোর দুর্নীতি নিয়ে সরব হবে, এরকম কথাও তো নিয়মিত প্রচার করেছে। দেখুন, ভারত বিরোধী বা হাসিনা বিরোধী বলে এরা সবাই একজোট, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। কারণ যেখানে ক্ষমতাটা লুটে পুটে ভোগ করার বিষয় রয়েছে, সেখানে প্রত্যেকেই যে প্রত্যেকের দিকে একটা সময় পর আঙুল তুলবেন, এটাই তো স্বাভাবিক। ফলে ওখানেও কিন্তু সেই বিভিন্ন ভাগ এবং পারস্পরিক বিভেদটা ছিল। হাদিও তার ব্যতিক্রম নয়। সুতরাং হাদি মরলে জামাত, নাগরিক পার্টি বা ইউনূসের কোনো ক্ষতিই নেই, বরং লাভই লাভ। এই যে ইউনূস কাঁদার সুযোগ পেল, এই যে হাদিকে হঠাৎ করে এখন দেশপ্রেমী সাজিয়ে সিঙ্গাপুরে নিয়ে চলে গেল, এবার যাবার পথে কী হয়েছে, গিয়ে কী হয়েছে কেউ জানে না। কিন্তু কারণ 2024 জুলাই মাসে যে মৌলবাদের ঢেউ এই বাংলাদেশিরা আন্তর্জাতিক মদতে তুলতে সক্ষম হয়েছিল, সেটা কিন্তু অনেকটা থিতিয়ে গেছে। এটা কিন্তু ইউনূস আর তার দলবলের ওপর বিরাট চাপ। ওখানকার সাধারণ মানুষ দেখতে শুরু করেছেন। আমি দেখছিলাম ওখানকার বিভিন্ন মানুষজনের বক্তব্য, তারা কিন্তু এখন বলতে শুরু করেছে, যারা ওই ক্ষমতা এলো এই তাদের এই আন্দোলনের ওপর নির্ভর করে সেই ছাত্রনেতারা সব এখন লাখ লাখ কোটি কোটির মালিক হয়ে গেছে, বিরাট বিরাট বাড়ি তুলে ফেলেছে। এটা তো তারা দেখতে পাচ্ছেন চোখের সামনে। এটা হয়তো তারা ভুলে গেছিলেন, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এরা তো সেই রাবণেরই আরও উন্নত সংস্করণ। ফলে এটা চোখের সামনে দেখে এখন তাদের মনে পড়ে যাচ্ছে পুরনো সেই দিনের কথা, মনে পড়ে যাচ্ছে যে তারা কত সুন্দর দিন কাটাতেন, যখন তাদের খাবার দাবারের সমস্যা হলে ভারত ছিল, যখন তাদের চিকিৎসার দরকার হলে ভারত ছিল, যখন বাণিজ্যিক দরকার হলে ভারত ছিল। এখন তো কিছু নেই, বদলে কি আছে? একদল মৌলবাদী, যে মৌলবাদীদের কিন্তু কোনো জাত নেই, কোনো সম্প্রদায় নেই। তারা আসলে একটা জিনিসই চায়, ক্ষমতাটাকে ধর্মের মোড়কে কুক্ষিগত করতে এবং নিজেরা ভোগ করতে, পরিষ্কার ব্যাপার। এবং তারা এই ক্ষমতাটা যে পড়ে পাওয়া একটা ক্ষমতা, যেটা যে কোনো সময় হাতছাড়া হতে পারে, এটা সারাক্ষণ অনিশ্চয়তায় ভোগে। তো তাই জন্য এটাকে আঁকড়ে রাখার জন্য, যেন তেন প্রকারণ আঁকড়ে থাকার জন্য যা খুশি তাই করতে পারে। লোকের ওপর যে অত্যাচারগুলো করে, তখন কিন্তু তারা সম্প্রদায় দেখে না, তখন দেখে পক্ষে আছে না বিপক্ষে আছে।
পক্ষে থাকলেও মাঝে মধ্যে ভাগিদার কমাতে তাদের উপরে অত্যাচার করে। এটাই হচ্ছে মৌলবাদীদের ধর্ম, যে কোনো ধর্মের মৌলবাদীদের ধর্ম। এই জন্য যে ধর্মেরই মৌলবাদ হোক, মৌলবাদটাকে রোখাটা খুব জরুরি, জানেন তো। দেখুন, হাদির এই শেষকৃত্যই কিন্তু প্রমাণ করছে তার লাশের ওপর দাঁড়িয়ে বাংলাদেশকে আবার একটা মৌলবাদী রাষ্ট্র করার একটা অন্ধকূপের মধ্যে ঠেলে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়ে গেছে। নাহলে ভাবুন তো, যেখানে কোনো দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান থাকেন এই ইউনূস, যেখানে তিনি দাঁড়িয়ে কাঁদছেন, তাকে মহান দেশপ্রেমী বলে তার আদর্শকে মাথায় নিয়ে এগোনোর কথা বলছেন, সেখানে মৌলবাদীরা স্লোগান দিতে পারে। আইএসের বাংলাদেশি সংস্করণ হিজবুত তাহরির পতাকা সেখানে জাতীয় পতাকার সঙ্গে দেখা যেতে পারে। ইউনূস যখন প্রকাশ্যে তার মানে এই কট্টরপন্থী আর জঙ্গিদের সঙ্গে মঞ্চ শেয়ার করছেন, তখন তো বোঝাই যাচ্ছে ভোটের আগে রাজনীতির কোন চাল তিনি হাঁড়িতে চাপিয়ে সেদ্ধ করতে চাইছেন। দেখুন, ভদ্রলোক শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, কিন্তু আসলে তো ব্যবসায়ী। বাংলাদেশের গরিব মানুষকে ঋণ দেওয়ার নামে ঠকিয়ে যার ওই প্রভাব, প্রতিপত্তি, উপার্জন, যার বিরুদ্ধে লোক ঠকানোর গাদা গাদা অভিযোগ এই বাংলাদেশেই আছে, এমনি এমনি তো হয়নি। কার্যত যে অভিযোগ এড়ানোর জন্য তিনি ওই ঢাকা থেকে পালিয়েছিলেন, সেই ইউনূসের মাথা যে অত্যন্ত পাকা, এটাতে তো কোনো সন্দেহ নেই। তিনি জানেন কোন রাস্তায় এগোলে কোন জিনিসটা করা সম্ভব। তাই তিনি বা তার সহযোগী এনসিপি বা জামাতের পক্ষে হাদিকে খুন করিয়ে গোটা বিষয়টার দায় ভারতের উপর চাপিয়ে ভারত বিদ্বেষ আর মৌলবাদকে উস্কে দেওয়া একসঙ্গে, এটাই তো স্বাভাবিক, কারণ তাতে ভোটটা নিশ্চিত হতে পারে। কিন্তু এটা তো একটা অপশান মাত্র। আরেকটা রাস্তা কি? বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন অতিষ্ঠ করে দেওয়া। এটাই ইউনূসদের দ্বিতীয় প্রচেষ্টা বা দ্বিতীয় অপশান। এটাই তো তারা করছেন। দেখুন, একটা পরিষ্কার বিষয় বুঝে নেওয়া ভালো, পৃথিবীর সমস্ত দেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু, তারা সচরাচর অকারণ অশান্তির রাস্তায় যেতে চায় না। বিশেষ করে যদি বাংলাদেশের ওই হিন্দুদের মতো তাদের অবস্থা হয়, যারা বারবার অত্যাচারিত হয়েছে, বারবার ওই দেশ থেকে এক কাপড়ে চলে আসতে বাধ্য হয়েছে। অনেক দিন ধরে হচ্ছে কিন্তু এটা। তাই মুসলিম মৌলবাদীরা বাংলাদেশের রাস্তায় বেছে বেছে হিন্দু খুনের ফতোয়া দিলেও ইউনূস যে ধৃতরাষ্ট্র হয়ে বসে আছেন, কিছুই দেখতে পাচ্ছেন না, তার কারণ তো একটাই, তিনি চান এই একটা ভ্রান্ত ধারণার মধ্যে দিয়ে যে এখানে হিন্দুরা তোমাদের প্রতিপক্ষ, সুতরাং আক্রমণ করো, এই একটা কি বলবো, একটা ধর্মীয় আক্রোশ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হলে অন্তত এক লোককে তো সবাই ছুটবে, সেটা হিন্দু নিধন। তাহলে কি লাভ হবে? লাভ হবে এটাই যে ধর্মান্ধতা যত বাড়বে তার লাভ, এবং পাশাপাশি হয়তো তাকে কেউ দায়িত্ব দিয়েছে এই কাজটা করার, কারণ তারা জানে এই বাংলাদেশে সংখ্যালঘু নিধন যদি হয় তাহলে ভারতেও তার ছাপ পড়তে বাধ্য। কারণ এক সময় তো দুটো দেশ এক ছিল, ওখানকার মানুষগুলোর সঙ্গে তো আমাদের কোথাও না কোথাও আত্মিক যোগাযোগ রয়েছে। ওদেশের হিন্দুরা যদি অত্যাচারিত হয়, এইভাবে নৃশংসভাবে খুন হয়, এখানকার মানুষের মধ্যে তার কোনো প্রতিক্রিয়া হবে না? সেটা কি হতে পারে? এটাই তো চায় এরা। আর একটা জিনিস চায়, যে কোনো জিনিসেরই একটা ইনসেন্টিভ লাগে, তো এই ধর্মান্ধতার ইনসেন্টিভ হিসেবে ইউনূস হয়তো দেখিয়ে দিচ্ছেন যে এই হিন্দুদের যদি মেরে এখন বাকি যে কজন পড়ে রয়েছে তাদের তাড়িয়ে দিতে পারো, ওই সম্পত্তি জমি জমা যা আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। বলে না, দুর্জনের ছলের অভাব হয় না। ইউনূসের পক্ষে সব সম্ভব। দেখুন, এর আগে বাংলাদেশের ওই ছাত্র আন্দোলনের সময় থেকে একটা কথা শুনে আসছি, এখানেও বহু মানুষের ধারণাটা ছিল, এখনও আছে, বাংলাদেশে অসংখ্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন এবং ওখানে এরকম কিছু হয় না। ওটা মুষ্টিমেয় কয়েকটা জায়গায় কিছু লোক এটা প্রচার করার চেষ্টা হচ্ছে, এবং এটা আরও বেশি করে কখন শোনা যায় জানেন তো, যখন কিছুদিন পর এই অভিযোগগুলো আসাটা একটু স্তিমিত হয়ে যায়। এমন করা হয় যে ওখানে সব ঠিক আছে, আসলে এতটাও বাড়াবাড়ি কিছু নেই। এটা বললে
নিজেরা যে এটার প্রতিবাদ করছি না, এখানে যে প্রতিক্রিয়া দিচ্ছি না, সেটাকে জাস্টিফাই করা যায়। তো ওখানে ঠিক আছে, তাহলে আমাদের খুব একটা এখানে উত্তেজিত হয়ে লাভ নেই, এটাই হচ্ছে মুশকিল। এই স্লোগানগুলো তাহলে আসছে কোত্থেকে? শুনলেন তো, গুলি কর, জবাই কর, এগুলো তো বাংলাদেশেই হচ্ছে। এভাবেই সংখ্যালঘুদের খুনের কথা বলা হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারী জারি যদি থাকে, তাহলে কি হতে পারে বলুন তো? আমি বললাম, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে তো তিক্ততা আরও বাড়তে পারে, কারণ ভারতে এটার পরিপ্রেক্ষিতে যে একটা চাপ তৈরি হবে। হ্যাঁ, যতই ওই কিছু মানুষ এই সমস্ত ব্যাপারে মুখ না খুলুন আর কি, কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে তো এটা একটা আত্মিক যোগের ব্যাপার। প্যালেস্টাইনের ওপর অত্যাচার হলে যদি এখানে মিছিল বেরোতে পারে, বিশ্বের যে কোনো প্রান্তে যদি এরকম কিছু হলে এখানে মিছিল বেরোতে পারে, তাহলে ওখানে ওই সংখ্যালঘুদের ওপর অকারণে অত্যাচার হলে এখানকার মানুষ যারা একটা সময় কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত ছিলেন, যেভাবেই হোক, তারা কোথাও উদ্বেলিত হবেন না, মুখ না খুলতে পারেন, ভেতরে তো একটা জ্বলবে। এবং একই সঙ্গে এখানকার যারা সংখ্যালঘু, তারাও তো ভারতীয় হিসেবে একই সঙ্গে বিরক্ত এবং উত্তেজিত বোধ করবেন, কারণ ওখানে যে অত্যাচারটা হচ্ছে সেটা তাদের মনে অকারণে আতঙ্ক সৃষ্টি করে দিতে পারে। সংখ্যালঘুদের সঙ্গে এরকম হয়, ওখানে সংখ্যালঘুদের সাথে হচ্ছে, এখানে তার প্রতিক্রিয়া হতে পারে, এটা তারা ভাবতে পারে। এবং সব থেকে বড় কথা, যেভাবে সামগ্রিকভাবে ভারত বিদ্বেষ ছড়ানো হচ্ছে, আমি আবার বলছি, এখানে যারা ভারতীয়, তার মধ্যে হিন্দু থাকতে পারেন, মুসলিম থাকতে পারেন, দিনের শেষে সবাই ভারতীয়দের তো গায়ে লাগবে। এবার এর ফল কি হতে পারে? এখানে রাজনৈতিক চাপ সৃষ্টি হতে পারে। সরকারের ওপর যখন রাজনৈতিক চাপ সৃষ্টি হয়, সরকারকে প্রতিক্রিয়া তো দিতেই হয়। এর ফল কি হতে পারে? ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কটা নষ্ট হতে পারে। নষ্ট হলে কার লাভ? পাকিস্তানের লাভ। তাই ভারতের আবেগে আঘাত দিতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, যার জ্বলন্ত প্রমাণ ওই দীপু দাস। আপনি ভাবতে পারেন, আমি আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে তো যখন ওই ছবিগুলো দেখি, যখন গোটা বিষয়টা নিয়ে এখনও তো বিভিন্ন রিল টিল আসছে, যতবার দেখছি, যতবার চোখের সামনে আসছে, ততবার বিশ্বাস করতে পারছি না যে কিছু মানুষ, তারা যে ধর্মেরই হোক, একটা মাত্র নিরস্ত্র মানুষকে এতজন মূল্যে পিটিয়ে আধমরা করে জ্যান্ত অবস্থায় আগুন জ্বালিয়ে দিচ্ছে, দিয়ে সেগুলো ছবি ভিডিও করছে। বিশ্বের কোনো ধর্ম মানুষের ওপরে এইভাবে অত্যাচার করার কথা বলে না। যতই ওই দেখুন, ভাষা সমস্যা তো সব জায়গায় আছে। কোরআন কজন পড়েছেন, কজন তার সম্পূর্ণ মানে জানেন, এটা যেরকম একটা বাস্তব, ঠিক একইভাবে যেরকম গীতা বা সংস্কৃতে লেখা উপনিষদ বা অন্য জিনিসগুলো কজন পড়েছেন, মানে সম্পূর্ণরূপে জানেন, সেটাও একটা বিষয়। ফলে কিছু লোক এগুলোর নাম করে, এই ভাষা বিভ্রাটের নাম করে দিব্যি নিজেদের মতো করে মন গড়া সব বক্তব্য ওখানে আছে, কোরআনে এই বক্তব্য আছে, গীতায় এই বক্তব্য আছে, এ সমস্ত বলে দিতে পারেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। এবং দুটো দেশেই তো অসংখ্য মানুষ আছেন যারা নিরক্ষর, যারা নিজেদের নামটা লিখতে পারে না, পড়তে পারে না, তারা কি করে কোরআনে বা গীতা বা উপনিষদে বা অন্য হাদিসে কোথায় কি লেখা আছে সেগুলো পড়ে ফেলবেন, তাই না? এই সুযোগটা নেয় সব। কিন্তু বিষয়টা যদি আপনি খুব সাধারণভাবে দেখেন, বিশ্বের কোনো ধর্ম কোনো মানুষের ক্ষতি করার কথা বলে না, বলতে পারে না। কোনো ধর্ম বলতে পারে না একটা নিরস্ত্র মানুষকে এইভাবে জ্বালিয়ে দাও, জীবন্ত জ্বালিয়ে দাও। আমরা দেখছিলাম ভিডিওগুলো, খুন হওয়ার আগে ওই দীপু, সে পুলিশের হেফাজতে ছিল, তার বিরুদ্ধে অভিযোগ কি? তিনি নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। আচ্ছা বলুন তো, যে দেশে এই সাম্প্রতিককালে, মানে সাম্প্রতিককাল শুধু ছেড়ে দিন, সেই কবে থেকে এই সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে, সেখানে একজন সংখ্যালঘু এই রকম পরিস্থিতিতে
তার ঘাড়ে কটা মাথা যে তিনি এইভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করবেন? এটা কিন্তু এখন অবধি প্রমাণ কিছু পুলিশ পায়নি। অথচ পুলিশের হেফাজতে থাকা সেই লোকটাকেই একদল উন্মত্ত জনতা তারা ছিনিয়ে নিয়ে গিয়ে মেরে জীবন্ত পুড়িয়ে দিল এবং তারপর তার ছবি ভাইরাল করলো। এটা আসলে করানো হয়েছে, এমন একদলকে দিয়ে করানো হয়েছে যারা সুস্থ চিন্তা করে না। এরা কোনো ধর্মের ধর্মাবলম্বী নয়, এরা সন্ত্রাসবাদী, এরা অদ্ভুত একটা মানে ধর্মের নাম করে একদল উন্মত্ত মানুষ, বিকৃত মস্তিষ্ক, বিকৃত রুচির মানুষ। এরা যে ধর্মেই থাক এরা ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর। কেন করা হলো ভাবছেন তো? এক, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা এই সংখ্যাগরিষ্ঠের ধর্মবিশ্বাসে আঘাত করে এটা প্রচার করে দেওয়া, ফলে এক দীপু দাস মরেছে, আরও কত দীপু দাস যে মরবে এর কোনো ইয়ত্তা নেই। আর দুই, বাংলাদেশের এই হিন্দুদের মধ্যে একটা ভয় ভীতির পরিবেশ যদি তৈরি হয়ে যায় যে ছুতো নাতায় তাদের এভাবে প্রকাশ্য রাস্তায় হত্যা করা হবে, তাহলে এটাও হয়তো প্রমাণ হয়ে যাবে যে তাদের বেঁচে থাকার একমাত্র রাস্তা হচ্ছে ধর্মান্তরণ, নয় দেশ ছাড়া। তাহলে তারা দেশ ছেড়ে পালাবেন। এবার যেটাই করুন এ দেশে তার একটা প্রতিক্রিয়া হবে। বাংলাদেশ থেকে যে মান ইজ্জত বাঁচাতে বছরের পর বছর হিন্দুদের পালাতে হয়েছে, ভারতে এসে আশ্রয় চাইতে হয়েছে, সেই কলঙ্কের ইতিহাসটা তাহলে চিরতরে মুছে ফেলা যাবে। যেখানে হিন্দুই থাকবে না সেখানে হিন্দুদের ওপর অত্যাচারের ইতিহাসটা থাকবে কি করে? আর কেই বা মনে রাখবে, কেই বা মনে রাখতে দেবে? দেখুন, এই যে অভিযোগগুলো যেগুলো দীপু দাসের বিরুদ্ধে উঠেছে তার কোনো সত্যতা ময়মনসিংহ জেলা পুলিশ খুঁজে পায়নি। এটা তো ঘটনা। তার মানে যেটা সত্যি নয় সেটাকে সত্যি বলে প্রমাণ করার তাগিদ না দেখা নয়। এই পুলিশও কোথাও গিয়ে জামাতিদের কাছে হয়তো প্রতিপক্ষ হয়ে যাবে। তারা জামাতিরা কি পুলিশেরও কল্যাণ নেবে, নাকি ইউনূস পুলিশকে দেশান্তরিত করবে? এটাও ভবিষ্যতে জানার অপেক্ষায় রইলাম। কারণ পুলিশ ওখানে কিভাবে কি ট্রিটমেন্ট পেয়েছে ওই ছাত্র আন্দোলনের সময় থেকে তো আমরা দেখেছি, যেভাবে মেরে তাদের ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং এই ধর্মান্ধরা তারা কিন্তু নিজের যাকেই মনে করবে শত্রু তাকেই যে ধর্মের প্রতিপক্ষ বানিয়ে দিতে 1 মিনিট সময় নেবে না, সেটা কিন্তু খুব স্পষ্ট। এই দীপুচন্দ্র দাসকে যে হত্যা করেছে ঝুলিয়ে, এটা মিথ্যা অপবাদ দিয়ে, দীপুর দোষটা কি ছিল? কি অপরাধ ছিল তার? সে সাধারণ গরিবের ছেলে। যাক, আমি আপনাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করি যে আমি আছি আপনাদের সাথে। এই এত মানুষের লাশ আর এত মানুষের জীবনহানি, ওতে ইউনূসের মন কান্দে না। আচ্ছা, দীপুকে এই মিথ্যে অভিযোগে খুন করে বাংলাদেশ কি ভাবের ঘরে চুরি করলো? দেখুন, মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানের সেনা প্রায় 10 লক্ষ মহিলাকে পূর্ব পাকিস্তানে ধর্ষণ করেছিল, যাদের অধিকাংশই হয়তো হিন্দু ছিল। এবার সংখ্যাটা যাই হোক, এই একই কথা তো স্বাধীন বাংলাদেশে গত 1.5 বছর ধরে শোনা গেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুরা শুধু আক্রান্ত হননি, তাদের ঘরে মেয়ে বউদের নিয়ে টানাটানি করা হয়েছে। আমরা এই কয়েকদিন আগে আপনাদের দেখালাম না, মালদার বাঁচামারিতে প্রায় 1,500 বাংলাদেশি পরিবার আশ্রয় নিয়েছে, যাদের বাড়ির মহিলারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন যে হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হওয়ার পর কিভাবে তাদের বাড়িতে গিয়ে জামাতে ইসলামের সদস্যরা তাদের হুমকি দিয়েছে, তাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে। ক্লাস 9-এ পড়তো এক কিশোরী, তার ঠাকুমা আমাদের বলেছিলেন, কি মনে আছে? রাস্তায় এমনভাবে সেই মেয়েটাকে অশ্লীল ইঙ্গিত করা হতো, তার শ্লীলতাহানির চেষ্টা করা হতো যে সেই মেয়েটা ট্রমায় চলে গেছে। ভারতে এসেও এখনও সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না ওই কিশোরী। ওই পরিবারগুলো তো ভারতে চলে এসছে, তাদের আশ্রয় কিভাবে দেওয়া হবে সেটা ভারত তো ঠিক করবে। কিন্তু যে নির্দেশিকা এখন অবধি ভারত সরকার জারি করেছে তাতে শরণার্থী হিসেবে এদেশে তো আশ্রয় দেওয়া হচ্ছেই আপাতত। কিন্তু যে হিন্দুরা এখনও বাংলাদেশে রয়েছে, দীপু দাসের এক আত্মীয় অভিযোগ করেছেন যে দীপুর দেহ সৎকারও করতে দিচ্ছিল না মৌলবাদীরা। শ্মশানে নিয়ে যাওয়ার সময় ওই দীপুর আত্মীয় স্বজনকে প্রাণে মারার হুমকি নয়, শুধু বাড়ির মহিলাদেরও দেখিয়ে নেওয়ার হুমকি দিয়েছে ওই বাংলাদেশের কট্টরপন্থীরা।
এবার দীপুকে খুনের অভিযোগে পুলিশ 10 জনকে গ্রেফতার করেছে, কিন্তু যারা দীপুর পরিবারকে এই সমস্ত হুমকি দিচ্ছেন তাদের কি হবে? মানে সংখ্যাটা কত বড় হয়ে গেছে বুঝতে পারছেন? এবং সব থেকে বড় কথা, কত জনের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ ব্যবস্থা নেবে? এ তো ঠক বাস্তে গা উজাড়ের ব্যাপার। আর শুধু হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে এরকম কিন্তু নয়, যারা মুখ বুজে থাকছেন তাদের ওপরেও তো অত্যাচার হচ্ছে। এই দেখছিলাম বাংলাদেশের এক কাগজের প্রতিবেদন, বিএনপির এক নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, একটা বাচ্চা ফুটফুটে মেয়ে সেই আগুনের মধ্যে আটকে মারা গেছে। শেষ মুহূর্ত পর্যন্ত সেই বাচ্চাটা তার বাবা মাকে ডাকছিল তাকে বাঁচানোর জন্য, বার করে নিয়ে যাওয়ার জন্য। বাবা মা প্রাণ বাঁচাতে তখন দৌড়চ্ছিলেন, সন্তানকে বাঁচাতে পারেননি। তারা কিন্তু মুসলিম পরিবারই ছিল। সুতরাং ধর্মান্ধরা আসলে ধর্ম সম্প্রদায় দেখে না, দেখে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে। যারাই সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে তাদের কিন্তু একই রকম পরিণতি হয়। সুতরাং যেখানে যেভাবেই এই ধর্মান্ধদের দেখা যাক, যে রূপেই দেখা যাক, গোড়াতেই বোধহয় আটকে দেওয়াটা সচেতন মানুষের কাজ। দেখুন, এপ্রিল মে মাসে নরেন্দ্র মোদী আর মোহাম্মদ ইউনূসের দেখা হয়েছিল থাইল্যান্ডে। বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে তখনই কিন্তু সতর্ক করে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। দুটো ব্যাপারে করেছিলেন। এক, আমাদের দেশের এই উত্তর পূর্বের রাজ্যগুলোকে নিয়ে যে নিয়মিতভাবে উস্কানিমূলক কথাবার্তা আসছে সেগুলোকে বন্ধ করতে বলেছিলেন। ভারতের মানচিত্র যেভাবে বিকৃত করা হচ্ছে সেটা বন্ধ করতে বলেছিলেন। আর দুই, বাংলাদেশের এই সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারটা বন্ধ করতে বলেছিলেন। বছর তো শেষ হতে চলে, ফের একই কথা তো বাংলাদেশের ওই রাষ্ট্রদূতকে, যিনি ভারতে রয়েছেন, তাকে ডেকে পরিষ্কার করে বিদেশ মন্ত্রক বলে দিয়েছে। পরিষ্কার বলা হয়েছে যে ঢাকা, রাজশাহীতে ভারতীয় দূতাবাসকে যারা টার্গেট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর যারা দীপু দাসের মতো বাংলাদেশি হিন্দুদের বেছে বেছে হিন্দু বলে একটা খুন করছে বা হত্যার হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবার ভারত বাংলাদেশকে তো শুধু বার্তা দেয়নি, বাংলাদেশিদের এদেশে ঢোকা বন্ধ করে দিয়েছে। এবার যেটা বন্ধ করেছে সেটা দুরকম বন্ধ। এক, সীমান্তটা আটকানোর ব্যবস্থা হচ্ছে যাতে অনুপ্রবেশ না করতে পারে। আর দুই, ভিসা অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে ভিসা নিয়ে আইনত তারা এদেশে আসতে না পারে। এটার ফল কিন্তু সুদূর প্রসারী। প্রথমত, যে সমস্ত বাংলাদেশি এদেশে চিকিৎসা করাতে আসেন তারা আসতে না পারলে এই ইউনূসের শাপন্ত করবেন। হয়তো রাগ, ক্ষোভ এগুলো ফেটে বেরোবে নিজের দেশেই। তখন ভারতের হয়তো বাংলাদেশেই গলা ফাটানোর লোক পেয়ে যাওয়া যাবে। আর দুই, যত বেশি বাংলাদেশে হাহাকার পড়বে তত বেশি করে ইউনূসের মুখটা খুলে ফেলতে পারবে, মুখটা মানে সবার সামনে পরিষ্কার করে তুলে ধরতে পারবে ভারত। প্রমাণ করতে পারবে মুজিবের ছবি সরিয়ে বাংলাদেশের নোটে যতই ছবি বদলে দিন, তার আমলে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য হাড়ি কাঠ তৈরি করে রেখেছেন তিনি। এবার দেখুন এর ফল যেটা হবে সেটা খুব পরিষ্কার। ইউনূসকেও কিন্তু একসময় নিজের ক্ষমতাটায় টিকে থাকতে গেলে এই ধর্মান্ধদের সামনে গিয়ে দাঁড়াতে হবে। তখন তিনি কি ট্রিটমেন্ট পাবেন সেটাও কিন্তু তাকে মাথায় রাখতে হবে। এই জন্যেই গোটা দুনিয়ায় এখন কিন্তু বাংলাদেশের মুখোশটা খুলে দেওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে। আর এর প্রতিক্রিয়া আমাদের দেশে তৈরি হয়ে গেছে। আরএসএসের প্রধান মোহন ভাগবত বলেছেন, দুনিয়ার যত হিন্দু আছে এই মুহূর্তে তাদের প্রধান কর্তব্য বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো এবং একত্রিত হওয়া। এই একত্রিত হওয়া অন্য ধর্মকে চাপে ফেলার জন্যে নয়, এই একত্রিত হওয়া নিজেদের ধর্মকে বাঁচানো বা যে ধর্মীয় ভারসাম্য সেটা রক্ষা করা। वहाँ माइनॉरिटी है एकदम, वहाँ जरा कठिन है फिर भी जो मैक्सिमम बचाव हो सकता है उसके लिए वहाँ के हिंदू को इकट्ठा रहना पड़ेगा और दुनिया भर के हिंदुओं को अपनी मर्यादा में रहकर उनकी कितनी मदद कर सकते हैं, जो और जितनी कर सकते हैं उतनी सब करनी पड़ेगी। দেখুন, আজকের দুনিয়ায় একটা হঠাৎ করে বিশ্বযুদ্ধ কেন লাগে না? তখন থেকে বিশ্বযুদ্ধের সংখ্যাটা কমেছে যখন
পারস্পরিকভাবে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার শক্তি একাধিক রাষ্ট্রের হয়ে গেছে। একটা সময় দুটো বৃহৎ শক্তি ছিল আমেরিকা আর রাশিয়া, দু দলের হাতেই কিন্তু পরমাণু অস্ত্র ছিল এবং তারা একে অপরকে কেন গোটা পৃথিবী নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা রাখত। অর্থাৎ একটা শক্তির ভারসাম্য তৈরি হয়েছিল। সেই ভয়েই কেউ কাউকে আক্রমণ করেনি, কারণ এখান থেকে আক্রমণ করার সাথে সাথে ও পাশ থেকে আক্রমণ করবে, মাঝখান থেকে কী হবে, গোটা দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে। এটা কেউ চাননি। এখন সেই ভারসাম্যের জায়গাটা আরও বেড়েছে, যার জন্য এই পাকিস্তানের মতো কিছু কিছু ধর্মান্ধ বা উন্মাদ তারা যতই চিৎকার চেঁচামেচি করুক, এই রাস্তায় কিন্তু হাঁটার চেষ্টা করে না। সবাই জানে ওই রাস্তাটা হচ্ছে ধ্বংসের শেষের সেদিন, সেই রাস্তায় কেউ যাবে না। অর্থাৎ মূল ব্যাপারটা হচ্ছে শক্তির ভারসাম্য থাকলে না শান্তি থাকে। এই আরএসএস প্রধান যে বক্তব্যটা রেখেছেন তার মূল জায়গা কিন্তু এটাই, এবং তিনি যার জন্য আরও অন্যরকমভাবে যে বক্তব্যটা তিনি চিরকাল রেখে এসছেন সেটাকেই নতুনভাবে তুলে ধরেছেন, যে ভারতে কেউ অহিন্দু নয়, খ্রিশ্চান হোক বা মুসলিম, সকলেই এক পূর্বপুরুষের সন্তান এবং প্রত্যেক হিন্দুকে বুঝতে হবে সে হিন্দু, কারণ একজন হিন্দু ভারতের প্রতি দায়বদ্ধ। তিনি হিন্দু শব্দের অর্থটা এমন জায়গায় নিয়ে যাচ্ছেন বা নিয়ে যেতে চেষ্টা করেছেন যেখানটায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ দেশের কথা ভাববে, অকারণে হয়তো নিজের সম্প্রদায় বা ধর্মের কথা ভাববে না। এটাতে কিন্তু প্রত্যেকটা ধর্ম নিজের ধর্ম পালন করতে পারবে, নিশ্চিন্তে থাকতে পারবে এবং পারস্পরিক সহাবস্থানটা সেটা সম্ভব হবে। তবে আপাতত রাজ্যের ছবি দেখে মনে হচ্ছে মোহন ভাগবত তথা আরএসএসের বক্তব্যে রাজ্যের রাজনীতি কিন্তু নিয়ন্ত্রিত হতে শুরু করেছে। ওই বাংলাদেশের হিন্দুদের পাশে সারা দুনিয়ার হিন্দুদের দাঁড়াতে বলেছিলেন ভাগবত, শুভেন্দু অধিকারীরা দাঁড়িয়ে পড়েছেন। দীপু দাসের মতো হিন্দুকে হত্যার প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বিরোধী দল নেতা বিক্ষোভ দেখিয়েছেন। সঙ্গে কাকে পেয়েছেন? এ রাজ্যের সনাতনী সমাজের একটা বড় অংশকে। এবার তৃণমূল যতই বলুক যে বাংলাদেশের ঘটনাকে কাজে লাগিয়ে বিজেপি এ রাজ্যে অশান্তি বাঁধাতে চাইছে, বোঝাই তো যাচ্ছে তাদের চিন্তাটা অন্য জায়গায়। মোহন ভাগবত বলছেন এ রাজ্যের হিন্দু সমাজ যদি একত্রিত হয়, মানে যেটা তিনি ডাক দিয়েছেন, তাহলে রাজ্যের পরিস্থিতি দ্রুত পাল্টে যাবে। এবার কোন পরিস্থিতি? দেখুন, ওয়াকফ আন্দোলনের সময় মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসদের খুন করা হয়েছিল। বিজেপি নেতারা দাবি করেছিলেন সংখ্যালঘু প্রভাবিত জেলায় হিন্দুদের অবস্থান যে বাংলাদেশের মতো, এটা তার প্রমাণ। ভাগবত কি সেই পরিস্থিতি বদলের ইঙ্গিত দিলেন? কারণ সারসংঘ চালক বলেছেন রাজনৈতিক পরিবর্তন তাদের হাতে নেই, তারা সেটা করতেও চান না, এটাতে মাথাও ঘামাতে চান না। তাদের লক্ষ্য সামাজিক পরিবর্তন ঘটানো, মানে হিন্দুদের শক্তিশালী করা। এবার শুভেন্দু অধিকারীরাও তো সেটাই বলছেন, কিন্তু তারাও বলছেন যে হিন্দু সমাজ একত্রিত হোক, সেটার কারণ কিন্তু সামাজিক না, সেটা পুরো রাজনৈতিক। কারণ তারা চাইছেন যত বেশি হিন্দু সমাজ একত্রিত হবে, আসলে তাতে হিন্দু ভোট একত্রিত হবে। এই হিন্দু ভোটটা একত্রিত হোক এবং বিজেপিকে দিক, তাহলেই ভাগবতের ওই সামাজিক পরিবর্তন আর শুভেন্দু অধিকারীদের রাজনৈতিক পরিবর্তন সবই একসাথে হয়ে যাবে। এরকম একটা সরলীকৃত বক্তব্য তারা রাখতে শুরু করে দিয়েছে। इधर हम लोगों को संगठित होके समाज के नाते पक्का खड़ा रहना पड़ेगा। एक संघ हिंदू समाज अगर खड़ा होता है तो बंगाल में परिस्थिति बदलने के लिए कोई समय लगेगा नहीं। अब रही बात आखिरी प्रश्न की, राजनीतिक परिवर्तन के आपके क्या विचार है, तो मैं आपको फिर एक बार बताना चाहता हूं कि राजनीतिक परिवर्तन के बारे में सोचना मेरा काम नहीं है। हम समाज परिवर्तन का सोच के संघ का काम कर रहे हैं। परिवर्तित समाज क्या करना क्या नहीं करना इसका योग्य निर्णय लेगा, इसके बारे में मेरे मन में कोई दो राय नहीं है। वो समाज यानी मतदाता जो है उनको विचार करना है। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তারা কিছু করলে তখন সমস্যা, তারা যদি মন্দির করেন তাহলে বিজেপি আরএসএস এর মনে দুঃখ হয়। তার কারণ হচ্ছে ওরা ভাবে ওরা হিন্দুত্বের এজেন্সি নিয়ে রেখেছে। এবার দেখুন, রাজনৈতিক ক্ষেত্রে যখনই ধর্ম চলে আসে একটা সংঘাতের জায়গা তৈরি হয়, আসতে বাধ্য। কিন্তু তার বাইরেও সামাজিক সংঘাত যাতে হয় সেটা চেষ্টার কি কোনো ত্রুটি রেখেছে ওপার বাংলা বা যারা এই ধর্মের কারবারি তারা? এবং তার
আমরা এখন অবধি আমরা দেখেছি বাংলাদেশের ঘটনার সময় এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অসম্ভব একটা উন্নত জায়গায় ছিল। পাকিস্তানের সাথে সংঘাতের সময় ধর্ম নির্বিশেষে সবাই দেশের হয়ে কথা বলেছেন, কিন্তু ক্রমাগত এরকম চেষ্টা চালিয়ে গেলে, এই সম্প্রীতিতে আঘাত আনার চেষ্টা চালিয়ে গেলে কোনো প্রভাব কি পড়ে না? পড়ে তো বটেই। এবং সেই জন্যই সচেতন থাকাটা আরও অনেক বেশি জরুরি। কারণ এখানেও বেশ কিছু লোক আছে যারা ঘোলা জলে মাছ ধরতে বসে আছে। ধর্মের আমরা ওরার ছাপ পড়ে সবার আগে কোথায় জানেন? সংস্কৃতিতে। এবার ভগবানপুরে গায়িকা লগ্নজিতার অনুষ্ঠানটায় যা ঘটনা ঘটল, সেখান থেকেই তো সিঁদুরে মেঘটা দেখতে পাচ্ছি। এগুলো সব কিন্তু ইঙ্গিত, এবং এগুলোকে গোড়াতে যদি থামিয়ে না দেওয়া যায় তাহলে কিন্তু এটা পরবর্তী ক্ষেত্রে আমাদের এখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতির গর্ব আছে সেই জায়গাটাকে খর্ব করে দিতে পারে। কি করেছিলেন লগ্নজিতা? দেবী চৌধুরানী সিনেমার জাগো মা গানটা গিয়েছিলেন, আর সেই জন্যে নাকি তাকে হেনস্থার শিকার হতে হয়। এবং ভাবুন, স্টেজে উঠে তাকে রীতিমতো তুই তোকারি শুরু করেছিলেন উদ্যোক্তা মেহবুব মল্লিক। কারণ কি? কারণ তার মনে হচ্ছে যে সেকুলার গান গাইতে হবে। জাগোমা অনেক হয়েছে, এবার সেকুলার গান গা। সেকুলার মানে ধর্মনিরপেক্ষতার গান গাওয়া। সত্যিই তো তিনি ধর্মনিরপেক্ষতার বার্তা প্রচার করতে চেয়েছেন, তাকে তো কিচ্ছু বলা যায় না। কিন্তু একটু খেয়াল করে বলুন তো, ধর্মনিরপেক্ষ গানটা কাকে বলে? এটাই কিছুতে বুঝে উঠতে পারছি না, জানেন তো। আর সেই পুরনো গল্পটা মনে পড়ে যাচ্ছে। একটা লোক জলের পাশ দিয়ে যাচ্ছিল, পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, দেখলো আরেকটা লোক ডুবে যাচ্ছে। সেই ডুবে যাওয়া লোকটা তাকে দেখে চিৎকার করে বললো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো যে লোকটা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সে বলল, না বাবা, আমি নিরপেক্ষ, আমি জলেরও নই তোমারও নই। কি হলো? লোকটা ডুবে গেল। তার মানে যে নিজেকে নিরপেক্ষ বলে দাবি করছিল সে তো পরোক্ষে জলকে সাহায্য করলো ওই লোকটাকে ডুবিয়ে দিতে। মানে নিরপেক্ষ একটা পক্ষ। এই নিরপেক্ষতার পক্ষ ধরেই আসলে সাম্প্রদায়িকতার বার্তাটা এই লোকগুলো দেয়। সাম্প্রদায়িকতার আমাদের দেশে অর্থটা তো খুব সাধারণ। সাম্প্রদায়িকতার অর্থ কোনো ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে থামিয়ে দেওয়া নয়, চেপে ধরা নয়। সমস্ত মানুষকে তার নিজের নিজের ধর্মবিশ্বাসটা খোলা মনে পালন করতে দেওয়া। সবাই যদি নিশ্চিন্তে নিজের ধর্মবিশ্বাস পালন করতে পারেন, যদি অন্য ধর্মকে খর্ব বা তার ওপর আক্রমণ শানানোর কথা না ভাবেন, তাহলেই তো ওর থেকে ভালো শান্তিপূর্ণ সহাবস্থানের কিছু হতে পারে না। এটাই তো ধর্মনিরপেক্ষতা। এটা সামাজিক ধর্মনিরপেক্ষতা। আর প্রশাসনিক ধর্মনিরপেক্ষতা হচ্ছে ধর্মবিশ্বাসের উপর ভর করে কোনো সিদ্ধান্ত প্রশাসন নেবে না। মিটে গেল, সোজা সবটা ব্যাপার, এর মধ্যে কোনো গণ্ডগোল নেই তো। তার বদলে এই মেহবুব মল্লিকরা ধর্মনিরপেক্ষতার ভেগ ধরে আসলে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। কত বড় ঔদ্ধত্য ভাবুন তো। একজন গায়িকাকে উঠে এরকম কথা বলতে চায়। আমাদের এখানে তো আমরা বছরের পর বছর ধরে সমস্ত রকম গান দেখেছি, তাতে সুফি রয়েছে, কাওয়ালি রয়েছে, এগুলো তো ধর্মসঙ্গীত। তাতে ভজনও রয়েছে, তাতে রামপ্রসাদী রয়েছে, সব রয়েছে। কি কবে কোন ধর্মের গান আটকেছে? দেখুন, পুলিশে অভিযোগের পর মেহবুব মল্লিক গ্রেফতার হয়েছে, কিন্তু তার তো বিতর্কটা চাপা পড়ছে না। মেহবুব মল্লিকের দাবি মতো ওই জাগোমা গানটা তার মানে কারুর সেকুলার মনে হচ্ছে না। মানে তার মধ্যে ধর্ম খোঁজার চেষ্টা হচ্ছে, মানে সহিষ্ণুতার জায়গাটা কোথাও গিয়ে একদম ধসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটাই হচ্ছে মুশকিল। এবার ভাবুন তো, এরপর কোনো দিন আল্লাহ মেঘ দে পানি দে এই গানের মধ্যে কেউ সাম্প্রদায়িকতা খুঁজে পাবেন? দে দে পাল তুলেদের মধ্যে কেউ সাম্প্রদায়িকতা খুঁজে পাবেন? এবং হয়তো বন্দে মাতারাম বা জনগণের মধ্যেও কেউ সাম্প্রদায়িকতা খুঁজে পাবেন। মোদ্দা কথা, এমন কিছু লোক এই মাপকাঠিতে বিচার করার চেষ্টা করছে যাদের মাথায় সেই সুস্থ বুদ্ধিটাই নেই,
সেই মাপকাঠি তৈরি করার বা এই পরিমাপ করার যোগ্যতা বা মানসিক স্থিরতা নেই। এটা যত দ্রুত সম্ভব গোড়াতে আটকে দেওয়া যাবে, এবং এটা কিন্তু হিন্দু মুসলিম সব পক্ষের সুস্থ মানসিকতার যে কজন মানুষ আছেন তাদের প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়ে। এবং দেখুন, তারপরেও এটা নিয়ে আলোচনা চলছে কেন জানেন? এই এত বেশি করে এই গোটা বিষয়গুলোকে, কোনটা ধর্ম নিরপেক্ষ গান, কোনটা কি হয়েছিল, তার কারণ এর মাধ্যমে লগ্নজিতাকে যে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা হয়েছিল সেটাকে আড়াল করতে চাইছে। অর্থাৎ আসলে এরা কোথাও না কোথাও গিয়ে সংবিধান বিরোধী কাজ করার দিকে এগোয়। এই মেহবুবরা যেদিকে যাচ্ছে, এরপরে এরা কিন্তু যখন তখন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের চণ্ডীপাঠ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া সব কিছুকেই কমিউনাল বলে বসবে, এবং সেটাকে বলার সময় তারা হয়তো ভুলে যাবে এই বাংলার কিংবদন্তি ওস্তাদ আলাউদ্দিন খাঁ নিজের বাড়িতে কালী পুজো করতেন, নিজের মেয়ের নাম রেখেছিলেন অন্নপূর্ণা। এই সমস্ত হিসেবগুলো না এদের মাথায় থাকে না। তার কারণ এরাও আসলে ধর্মের বেশাতি করার কথা চিন্তা করে। নর্মাল ঘটনা, তো দেরি হয়ে গেছিল, 6:30 বেজে গেছিল। উনি এটাতে খুব রেগে যান, দিয়ে এক্সট্রা টাকার জন্য ডিমান্ড করেন। আমরা ওতে রাজি হইনি। আর উনি যে গানটা গেয়েছিলেন, তো ওই গানটাকে বলা হয়েছিল যে আপনি আরেকটা অন্য যে কোনো সেকুলার গান, এটা নর্মাল। তো উনি এটা মনে করেছেন যে উনার মনে প্রেস্টিজে লেগেছে, দিয়ে সঙ্গে সঙ্গে প্রোগ্রাম বন্ধ করে দেন এবং উনি থানায় এসে কমপ্লেন করেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে এখনো পর্যন্ত কোনো রিয়াকশন দেননি, কারণ তারা জেহাদিদের পক্ষে। বুদ্ধিজীবীরা মোমবাতি খুঁজছেন, পাওয়া যাচ্ছে না। তাদের কাছে কড়া বার্তা এসেছে, আমি শুনেছি তৃণমূল ভবন থেকে, যে মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি। এই চাপা সন্ত্রাস চলছে, সংস্কৃতি সন্ত্রাস। লগ্নজিতার ঘটনাটা যে ন্যারেটিভে দেখা হচ্ছে তার ঠিক বিপরীতধর্মী ন্যারেটিভ আরেকটি জায়গায় হয়েছিল, সেখানে বিজেপিকে দেখা যায়নি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, পুলিশ ব্যবস্থা নিয়েছে, এবং লগ্নজিতা চক্রবর্তী যে গানটি গাইতে বাধা পেয়েছেন তিনি সেটি বারবার গাইবেন, 100 বার গাইবেন। দেখুন, কুণাল ঘোষের বক্তব্যের পরের জায়গাটাই হচ্ছে আসল কথা। এটাই এই বাংলার বক্তব্য এবং স্বর। সত্যিই তো, লগ্নজিতা হোক বা যিনি হন, তিনি গান গাইবেন, 100 বার গাইবেন, নিজের মতো করে গান গাইবেন। প্রশাসন তাদের পাশে থাকবেন। সত্যিই তো, এক্ষেত্রেও পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে, এগুলো সব ঠিক। কিন্তু অন্য জায়গাতেও হয়েছে, সুতরাং এই জায়গাটায় হওয়াটার একটা কোথাও গিয়ে জাস্টিফিকেশন খুঁজে পাওয়া যাচ্ছে, এইটা মেনে নেওয়া যায় না। অন্য সব কিছুর ক্ষেত্রে মেনে নেওয়া যায়, জানেন তো, কারণ আমরা জানি, এটা অভ্যস্ত হয়ে গেছি। রাজনীতি যখনই বলবেন কিছু, কোনো রকম নেতিবাচক কিছু শুনলেই, সমালোচনামূলক শুনলেই তারা অন্য রাজ্যের বা অন্য কোথাও সেখানটার একটা উল্টো পরিস্থিতির কথা তুলে নিয়ে চলে আসবেন। একটা তুল্যমূল্য বিচার করে বুঝিয়ে দেবেন, এটা হয়, ওখানেও হয়েছে, তখন বলেননি, এখানে কেন বলছেন। সব ক্ষেত্রে মেনে নেওয়া যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে ভবিষ্যৎটাকে বিষিয়ে দেওয়ার বিষ লুকিয়ে থাকে, সেখানে এই চেষ্টাগুলোকে কিন্তু মেনে নেওয়া যায় না। দেখুন, অন্যায়ের পরিস্থিতিতে নিরপেক্ষ থাকা মানে অন্যায়ের পক্ষ নেওয়া। নোবেলজয়ী ডেসমন্ড টুটু এটা বলেছিলেন। তাই নিরপেক্ষতার ভান ধরে নির্দিষ্ট পক্ষের ওই নীরবের সমর্থন একটা পক্ষপাত দুষ্ট নিদর্শন হিসেবে ধরতে হবে। রাজনীতি এই কারণেই পক্ষপাত দুষ্ট। নিরপেক্ষতার দোহাই দেয়, কিন্তু রাজনীতি তাদের পক্ষপাতের ব্যাপারটা লুকিয়ে রাখতে পারে না। বিজেপি যেরকম বলেছে হিন্দুদের একজোট হতে হবে, এটাকে শাসকের ওপর চাপের কৌশল মনে হতে পারে, কিন্তু এটাও তো ঠিক, একজোট হলেই সরকার পড়ে যাবে, এটার গ্যারান্টি কোথায়? সবটাই আসলে মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক হিসেব। হিন্দুরা একজোট হলেই সরকার বদলে যাবে, এটা বলার মধ্যে দিয়ে মূলত দুটো কৌশল নেওয়া হয়েছে। এক, হিন্দুদের থেকে শাসক দলকে পৃথক করার কৌশল, আর দুই, একজোট হওয়ার বার্তা দিয়ে হিন্দুদের একটা অংশকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে আনার কৌশল। আসলে তৃণমূল বলুন বা বিজেপি, কোনো পক্ষই হিন্দুদের নিয়ে আত্মবিশ্বাসী হতে পারছে না। এই 21-এর বিধানসভা ভোটে 90% হিন্দু, যারা ওখানে হিন্দু প্রধান, এরকম 49টা বিধানসভা রয়েছে,
এর মধ্যে 27টাতেই তৃণমূল জিতেছিল, আর বিজেপির ঘরে গেছিল 22টা আসন, মানে মোটামুটি ভাগাভাগি, হিন্দুরা কোনো একদিকে নেই। বলা ভালো এই কারণেই বিজেপি যত হিন্দুদের কথা বলছে ততই নিয়ম করে পাল্টা ফিরিস্তি দিতে হচ্ছে শাসককে। প্রায় প্রত্যেকটা জনসভায় দেখুন নিয়ম করে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে তিনি হিন্দুদের জন্য কি কি করেছেন। আসলে কি জানেন, একজন নাগরিককে না ওই হিন্দু বা মুসলমান হিসেবে দেখলে রাজনীতির গণ্ডিটা ছোট হয়ে যায়, তাতে রাজনীতির কাজটা সহজ হয়ে যায়। ভারতীয় হয়ে দেখলে তো তার প্রচুর দায় দায়িত্ব চাহিদা সব কিছু পূরণের একটা ব্যাপার এসে যায়। এক্ষেত্রে সেটা নেই। একজন হিন্দু চাকরি পাচ্ছেন কি না, একজন সংখ্যালঘুর জীবনযাত্রার মানোন্নয়ন হচ্ছে কি না, সেখানকার একদম প্রান্তিক মানুষগুলো শিক্ষার আলো পাচ্ছে কি না, স্বাস্থ্য এই সমস্ত মানে চিকিৎসা এগুলোর বিষয় পৌঁছচ্ছে কি না, জীবনযাত্রার মানটা একটু রাস্তাঘাটগুলো ঠিকঠাক করে দেওয়া যাচ্ছে কিনা, এইগুলো নিয়ে তখন আর ভাবনা চিন্তা করতে হয় না। তার বদলে কি হয়, কটা মন্দির হলো, কটা মসজিদ হলো, ব্যাস এটা বললেই নাগরিকের উন্নয়ন বোঝানো হয়ে যায়। দেখুন সেই লক্ষ্যেই তো এসআইআরে এই অবৈধ ভোটারের বদলে গোটা বিষয়টাকে এইভাবে দেখে দেওয়ার চেষ্টা চলছে যে ধর্মের ওপর ভিত্তি করে ভোটারকে ভাগ করা হচ্ছে, আর সেই জন্য এসআইআরকে সমালোচনার মুখে ফেলা হচ্ছে। এটা একটা মনস্তাত্ত্বিক চাপ। আজ বিএলএদের নিয়ে মিটিং ছিল, মুখ্যমন্ত্রী সেখানে বলেছেন শুধু হিন্দু নয়, হিন্দু সহ মুসলমান, তপশিলি, মতুয়া সবাইকে একজোট হতে হবে, তাহলেই সবাই নিশ্চিন্ত হবেন। আসলে নিশ্চিন্ত হওয়ার কথা সবাই বলছে, আর তাতেই এই দুশ্চিন্তার বীজগুলো মাথা চারা দিচ্ছে। কথা খুঁজে পেলে বলো, 46 জন অলরেডি মারা গেছে, তার মধ্যে অর্ধেকের উপর হিন্দু আছে, এটা মাথায় রাখবেন। আমি এখনো বলছি বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন কোনো ভয় পাবেন না। আমি সংখ্যালঘুদেরও বলছি সিদ্ধান্ত নিন। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে। আমি পরিষ্কার বলছি আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন, তপশিলি বন্ধুরা আমার সংঘবদ্ধ হন, আদিবাসীরা সংঘবদ্ধ হন। দেখুন হিন্দু যদি একজোট হয় তাহলে তৃণমূল বিপদে পড়বে, আর উল্টো দিকে তৃণমূল অটুট থাকলে কেন্দ্রের সরকার বিপদে পড়বে। ন্যারেটিভ পাল্টা ন্যারেটিভ, আর আমজনতার বিপদ ওটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। প্রতিদিনের সমস্যা হোক বা ভবিষ্যতের নীতি নির্ধারণ, রাজনীতিতে এসব ভাবাভাবির কোনো ব্যাপার নেই। আসলে যে যার মতো ভোট স্বার্থে রণকৌশল সাজাচ্ছে, আর তাতে ধর্ম সেটা একটা বড় অস্ত্র। ওই চারপাশের আমাদের ওই বিভিন্ন যে প্রতিবেশীরা রয়েছেন না, খুব ভালো প্রতিবেশী যারা আমাদের অত্যন্ত শুভানুধ্যায়ী, তারাও কিন্তু সেটা বুঝেই সেই ধর্মের বারুদে দেশলাই কাটি ফেলার চেষ্টা করছেন। সুতরাং সাধু সাবধান।